তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমরা খুব ভালো একটা জায়গা যেতে পারবে, আর না বললে আর কি সকিনার মান। এরপরে দেখো ফাংশনের লেখচিত্র। ফাংশনের লেখচিত্র আগে বলি কখন ফাংশন হবে কখন ফাংশন হবে না। ওই ফাংশন হবে যদি লেখচিত্র একের লেখচিত্র y অক্ষের সমান্তরাল। স্যার আপনি যে ওই দিন অবজেক্টিভ দিছিলেন ওই যে প্রতিসাম্য দিয়ে কি জানেন একটা অবজেক্টিভ ওইটা হ্যাঁ এটা বুঝাবো আজকে। দেখো ফাংশন হবে যদি লেখচিত্র y অক্ষের সমান্তরাল কোন রেখাকে একের অধিক বিন্দুতে ছেদ না করে। কি উদাহরণটা কি রকম হতে পারে? এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ। আমি একটা রেখা মনে করো যে কোনো একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করলাম এইভাবে। তো এটা তো y অক্ষ, y অক্ষকে দুইবার সেট করছে, y কে সমান্তরাল আরো রেখা দুইবার সেট করছে, তাহলে এটার জন্য যে সমীকরণটা ছিল এটা ফাংশন হতো না। কিন্তু যদি দেখো এরকম এই, তাহলে দেখো y অক্ষকেও দুইবার সেট করে নাই, এটা তার সমান্তরাল কোন রেখাকেও দুইবার সেট করে নাই। এই জন্য এটা এই ফাংশন এই লেখচিত্র ফাংশন যেটা সমীকরণটা ছিল ওইটা ফাংশন হবে। মানে সোজা কথা হচ্ছে y অক্ষ বা তার সমান্তরাল রেখাকে একের অধিকবার সেট না করলে ফাংশন হবে। আসি আমরা এবার অঙ্ক করি। লেখাটা লেখা হচ্ছে তোমাদের? জি স্যার। এরপরে দেখো আমাদের কাজে যাও, কাজে গিয়ে ওইখানে লেখা আছে y সমান সমান x, ক অথবা ক এরকম একটা সমীকরণ আছে। এটা কি ফাংশন কিনা? এটা ফাংশন কিনা তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা কি করতে হবে? x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করব আমরা। x এর মান y এর মান, x এর মান হচ্ছে কত 0 দিলাম, y এর মান হলো 0, x এর মান হচ্ছে -1, y এর মানও আসবে -1, x এর মান -3, y এর মানও -3, x এর মান হচ্ছে 2, y এর মান 2। তাহলে লেখচিত্র অঙ্কন করলে কি হইল? 0 এর জন্য 0, -1 এর জন্য হচ্ছে -1, -3 এর জন্য হইব -3, 2 এর জন্য হইব 2। লেখচিত্র অঙ্কন করলে এটা একটা সরল রেখা, এটা একটা কি সরল রেখা। তো এটা দেখো y অক্ষের সমান্তরাল কোন রেখাকে একের অধিক বিন্দুতে সেট করে নেয়। তো আমরা লেখচিত্র গ্রাফে অঙ্কন করে আমরা লিখে দিব y x এর লেখচিত্র একটি সরল রেখা। সরল রেখা যা y অক্ষের সমান্তরাল কোন রেখাকে একের অধিক বিন্দুতে সেট করে নাই। সুতরাং y x একটি ফাংশন। একটি ফাংশন। লাইন কেটে গেলে আবার জয়েন করবা।
তার সরলরৈখিক ফাংশন চেনার উপায় কি? বুঝি না, বলো। সরলরৈখিক ফাংশন চেনার উপায় কি? এটার উপর সরল রৈখিক ফাংশন জি এরকম স্যার। এর হলে এরকম হতে পারে, কিন্তু এরকমের কোনো প্রশ্নের সম্মুখীন আগে হয়নি তো, তাহলে এটাকে বুঝাতে চাইছি মনে হয় যে ফাংশনের সরল রৈখিক হয়, মানে লেখচিত্র সরল রেখা হয়, ওইটা হইতে পারে। আচ্ছা, গেছে এটা। তো একটা জিনিস দেখো, যদি এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কযুক্ত কোনো জিনিস থাকে, এরকম সমীকরণ থাকে, এখানে ওয়াইটা হইছে ফাংশন, এক্স হইছে চলক। যদি দুটোটার পাওয়ার যদি থাকে, কোনো পাওয়ার না থাকে, মানে ওয়ান আকারে এই আকারে থাকে, এই আকার বলতে একঘাত বিশিষ্ট হয়, তাহলে তাদের লেখচিত্র এবং সরলরেখা, তাদের লেখচিত্র সরলরেখা হবে, সরলরেখা ফাংশন হবে, সকল সরলরেখা ফাংশন। তবে একটা ব্যতিক্রম আছে, আবার বুঝাই বলি। একঘাত বিশিষ্ট সমীকরণের লেখচিত্র সরলরেখা হয়, একঘাত বিশিষ্ট সমীকরণ লেখচিত্র সরলরেখা হবে, সকল সরলরেখা মানে ফাংশন হবে, শুধু দুইটা সরলরেখা আছে ব্যতিক্রম, ওইটা আমি অঙ্কন করতেছি। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বাসা, ওইটা বাদ দিয়ে দিছি তো, জায়গা কম, ওইরকম একটা ইউনিট। আচ্ছা পরে কল দিব, না না সরি, পরে কল দিব। এরপরে দেখো, ওই দুটা সমীকরণ কি, দুইটা সমীকরণ হচ্ছে এরকম, x ইকুয়াল যদি 2 হয়, মানে x ইকুয়াল 2 না, x ইকুয়াল a অথবা x ইকুয়াল 0, এরকম হলে এগুলা কি হতো না, ফাংশন হতো না। এটা কেন ফাংশন হতো না দেখো, তোমরা যখন ইয়াতে করছিলাম, আমরা যে 11 অধ্যায়ের মধ্যে যখন করছিলাম, এটা হচ্ছে x অক্ষের সমীকরণ আর y অক্ষের সমীকরণ, এটা হচ্ছে কি y অক্ষের সমীকরণ, অর্থাৎ x ইকুয়াল 0। এটা তো y অক্ষ, y অক্ষ, তাহলে y অক্ষ হলে তো এটা তো একটা বিন্দু তো না, সবগুলা বিন্দু তো y অক্ষের সবগুলা বিন্দু তো এর মধ্যে অবস্থিত। y অক্ষে বলছে একের অধিক বিন্দুতে সেট করলে বা একের অধিক বিন্দু দিয়ে গেলে ওইটা ফাংশন হইতো না। এই x ইকুয়াল 0 হলে কি হয়, y অক্ষের সমীকরণ, তার মানে এটা চিত্র অঙ্কন করলে এইটা সবগুলা রেখায় y অক্ষের মধ্যে দিয়ে যায়, তাহলে তো এটা ফাংশন হবে না। আবার x ইকুয়াল প্লাস মাইনাস a, মানে এর মান হতে পারে যে কোনো সংখ্যা, 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে, ওইটা লেখচিত্র যদি মাইনাস হয় তাহলে এদিকে, আর যদি প্লাস হয় তাহলে x ইকুয়াল এদিকে। দেখো এইগুলা তো লেখচিত্র কি y অক্ষের সরাসরি সমান্তরালে, এইজন্য এটাও ফাংশন হতো না, মানে এই আকারে থাকলেও ফাংশন হতো না। শুধু একঘাত বিশিষ্ট সমীকরণ হলে এই দুটো আকৃতি বাদ দিয়া বাকি সকল ক্ষেত্রে সবগুলা সরলরেখা ফাংশন হবে একঘাত বিশিষ্ট হলে। এটা সাধারণত অবজেক্টিভে আসলে আর করা লাগবে না, লেখচিত্র অঙ্কন করা দরকার না, শুধু এই দুটো মনে রাখতে হবে। এবার আমরা যাই পাহাড়ের পাওয়ারের দিকে। পাওয়ারের দিকে যদি আমরা যাই, পাওয়ারের দিকটা এরকম হতে পারে, x ইকুয়াল y স্কয়ার থাকতে পারে এক নাম্বার, দুই নাম্বার থাকতে পারে y ইকুয়াল x স্কয়ার থাকতে পারে, তারপরে অর্থাৎ একটার মধ্যে পাওয়ার থাকবে, এটার সাথে আবার অন্য সংখ্যাও থাকতে পারে 2y প্লাস 1, এটার সাথে থাকতে পারে মাইনাস হতে পারে 2x মাইনাস 3। অর্থাৎ আমি বুঝাতে চাইতেছি এখানে শুধু একটার মধ্যে মানে পাওয়ার থাকবে, না হয় x এ থাকবে না হয় y থাকবে, y এর মধ্যে থাকবে, যে কোনো একটাতে থাকতে পারে, তাদেরকে বলা হবে পরাবৃত্তির সমীকরণ। এই জাতীয় আকারে থাকলে এগুলাকে বলা হয় পরাবৃত্তের সমীকরণ, এই আকৃতি থাকবে। এবার পরাবৃত্তের সমীকরণগুলা কিভাবে অঙ্কন করতে হয় এবার আমরা দেখি।
আমাদের মেইন বইয়ে আগে তো ছোট ছোট গুলো আঁকি, আবার এখানে মাইনাস প্লাস মাইনাস থাকলে অন্যরকম হয়। এই জায়গা শুরুতে প্লাস মাইনাস থাকলে এই প্যাটার্নটা ঘুরে যায়, কি ঘুরে যায় পরে দেখবো। আগে আমাদের বইয়ের আলোকে আমরা কি x = y স্কেল যদি দেওয়া থাকে তাহলে আমরা নিব এরকম x y। আমরা এখানে y এর মান বসা কাজ করব, y এর মান 0 বসাই, x এর মান 0। y এর মান যদি -1 বসাই, x এর মান হবে কত 1। y এর মান যদি এরকম হলে আমরা প্লাস মাইনাস মান বসাবো, 1 বসালে হবে 1, -2 বসালে হবে 4, আর 2 বসাইলে কত হইব 4 হবে। তারপরে আসো -3 বসালে 9, আর যদি 3 বসাই 9 হবে। এখান থেকে তো দেখা যায় ফাংশন না এটা। কেন ফাংশন না? কারণ হচ্ছে কি প্রথম উপাদান দেখো ভিন্ন ভিন্ন না, এগুলো তো প্রথম কমজোর যদি আমরা বানাই, কমজোরের দিকে তাকাইলে যদি আমরা বানাই দেখো প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন না, 1 1 4 -2 দেখো এরকম এটি ভিন্ন ভিন্ন না, 4 2, তারপরে সে 9 -3 এই 9 3। তাহলে এইগুলো একটা কমজোরও প্রথম মানে এই কমজোরগুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন না, এই জন্য এটা ফাংশন না। তো এবার আসো আমরা একটা এবার লেখচিত্র অঙ্কন করি। এটা লেখচিত্রটা কিভাবে আঁকবো এটা আমরা দেখো y এর কোনো নেগেটিভ মান নাই, আচ্ছা 0 এর জন্য 0, তারপরে কি হইব 1 এর জন্য -1, 1 এর জন্য হবে -1 নিচের দিকে, আবার 1 এর জন্য -1, 1 এর জন্য 1 উপরের দিকে, 4 এর জন্য -2, 4 এর জন্য -2 নিচের দিকে, 4 এর জন্য 2 উপরের দিকে, তারপরে আসো 9 এর জন্য -3, 9 এর জন্য -3 দিকে, 9 এর জন্য +3 দিকে। তো এটা যদি আমরা চিত্র আঁকি মানে অর্ধেকটা ডিমের মতো হয় আর কি এরকম। তো আমরা এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, অর্ধেক ডিম এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। দেখো এটা ফাংশন নয়, এটা ফাংশন নয় কারণ y একটা সমান্তরাল রেখাকে একের অধিক বিন্দুতে সেট করছে। স্যার তাহলে কি পরাবৃত্তাকার লেখচিত্র কখনোই ফাংশন হয় না? এত তাড়াতাড়ি ইয়া সিদ্ধান্ত যাও কেন? পরাবৃত্ত মোট 4 প্রকার আছে তো। তো এটা ফাংশন নয়। আবার যদি আমরা এখানে মাইনাস দিই, মাইনাসটা যদি এটা তো আঁকলাম এরকম, এরপরে এটা তো একটা দেখাই দিছি, এটা হচ্ছে x = y²। তোমরা এটা অঙ্কন করে শেষ হলে আমার বলো। এরপরে দেখো এটা আকার হওয়ার পরে যদি আমরা এটার মাইনাস দিই, দেখো x = -y² দিই, তাহলে এটার লেখচিত্রটা উল্টে যাবে। তাহলে এটাও কি নয় ফাংশন না, হ্যাঁ তোমরা নিজেরা বুদ্ধি খাটায় কাজ করো। আর যদি আমি আবার y ইকুয়াল নি যদি x² নি,
তাহলে এটার লেখচিত্র হবে এরকম। এরকম। আর যদি নিই y ইকুয়াল -x², তাহলে এটার লেখচিত্র হবে এরকম। এরকম। এবার সিদ্ধান্ত নিতে পারো তোমরা কোনটা ফাংশন নয়। আমার 5 জন মেধাবী স্টুডেন্টস চলে গেছে জয়েন্টের থেকে, ওরা এগুলো বুঝে ভালো। এরপরে দেখো যে প্রতিসময়ের কথাটা আসছে, বইটাও বুঝাবো, এটাও বলবো আমি। দেখো এই যে একটা লেখচিত্র বলছে যে এটা লেখচিত্রটি পরাবৃত্তের সমীকরণ, মানে পরাবৃত্ত আকারে। এখন আমরা চিত্র না দেখে বলতে চাই যে এটা কিরকম হবে। কিরকম হবে, আচ্ছা এটা তো বুঝাইছি কিরকম হবে, আমরা বুঝে গেছি। এক্স স্কয়ার থাকলে কিরকম হয়, এক্স স্কয়ার মাইনাস থাকলে কিরকম, প্লাস থাকলে কিরকম, ওয়াই স্কয়ার মাইনাস থাকলে কি হইব, প্লাস থাকলে কি হইব। এর ক্ষেত্রে এদিকে যেরকম মাইনাস মাইনাস আর প্লাসের কারণে যেরকম হইছে, এইখানেও এরকম হোক আর যেরকম হোক না কেন, ওই স্কয়ারের আগে প্লাস মাইনাস থাকলে আছে না, চিত্রগুলো এরকম পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা বুঝে গেছি সমীকরণ থাকলে যে পরাবৃত্ত আকারের কোনগুলো হইব এটা বুঝছি। লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যাবে। দেখো ওয়াই অক্ষের প্রতিসম বিন্দু, দেখো প্রতিসম বিন্দু বোর্ডের দিকে দেখো তোমরা, এটার ক্ষেত্রে দেখো এক ওয়াই অক্ষের বরাবর প্রতিসম বিন্দু পাওয়া যায়। এইখানকার একটা বিন্দুর সাথে এখানকার একটা বিন্দু মিলবে। যখন মান বাইর করছি আমরা দেখছিলাম এইখানকারটার সাথে এখানে প্রতিসম তো বোঝায় এটারে ভাঁজ করা। প্রতিসম মানে কি, এইভাবে আছে তো, এই ভাঁজ করা। তাহলে আমরা কি করব, এটাকে যদি ভাঁজ করি, ভাঁজের রেখাটা দিয়ে বরাবর করবে, তখন এই দাগটা এই দাগের সাথে মিলে যাবে। এই জন্য এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রতিসম, এটা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এটা এক্স অক্ষ বরাবর প্রতিসম। এখন দাঁড়াও, এবার যখন আমরা স্কয়ার দেখব, স্কয়ার থেকে ওয়াই এর উপর স্কয়ার হলে এক্স অক্ষ বরাবর প্রতিসম, এক্স এর উপর স্কয়ার দেখলে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এটা মাথায় রাখবা। এবার একটি বিন্দুতে ফাংশনটির মান ক্ষুদ্রতম বা বৃহত্তম হবে, একটা বিন্দুতে। আর বাকি সবগুলা বিন্দু কিন্তু ডাবল ডাবল। এখানকার যে একটা এটা অঙ্কন করার সময় শুধু একটা বিন্দু বাদ দিয়া, 0 0 বিন্দু বাদ দিয়া বাকি সবগুলা ডাবল ডাবল পাইছি। তো এইগুলার ক্ষেত্রেও একটা বিন্দু পাওয়া যাবে যেটার মধ্যে ফাংশনটির মান সর্বোচ্চ হইতে পারে, আবার কি হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে। শুধু একটা বিন্দু, আর বাকি সবগুলা বিন্দু হইব তোমার ডাবল ডাবল। এই জন্য বলছে একটি বিন্দুতে ফাংশনটির মান ক্ষুদ্রতম বা বৃহত্তম হবে, শুধু একটা বিন্দুতে। আর বাকি যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর জন্য, দুটা বিন্দুর জন্য একটা মান, দুটা বিন্দুর জন্য একটা মান পাওয়া যাবে। ঠিক। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের গেল পরাবৃত্ত। আর এখানে ফাংশন কোনটা? এখানে ফাংশন কোনটা, এবার তুমি বলো ফাংশন কোনটা হবে। এটা কি ফাংশন হবে এটা, কারণ ওয়াই অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে দুইবার সেট করছে, এজন্য এটা ফাংশন না।
ওটাও ফাংশন না, এটা ফাংশন, এটা ফাংশন। ঠিক এখানকার ক্ষেত্রে হবে এটা ফাংশন হবে না, আমি y এর উপর স্কয়ার থাকলে ফাংশন হবে না, x এর উপর স্কয়ার থাকলে ফাংশন হবে পরাবৃত্তের ক্ষেত্রে। তাহলে এবার আমরা আসলে কি প্রমাণ করছি, পরাবৃত্ত শেষ। পরাবৃত্তের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটার মধ্যে স্কয়ার থাকবে, না হয় x এর উপর স্কয়ার, না হয় y এর উপর স্কয়ার। এবার আসো দুইটার উপর স্কয়ার, দুইটার উপরে স্কয়ার থাকলে x এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার, দুইটার উপরে স্কয়ার যদি থাকে তাহলে হবে তিন প্রকার। তিন প্রকার হইছে বৃত্ত, হ্যাঁ হবে উপবৃত্ত, তারপরে হবে অধিবৃত্ত। চিন্তা কেমনি, x স্কয়ার y স্কয়ার মনে করো f রয়েছে কত 2 আর 4 4x minus 6y minus 12 equals 0। এরপরে 4x স্কয়ার plus 5 আর 3y স্কয়ার equal কত দিলে সুবিধা হতো 144। আর অধিবৃত্ত দিয়ে দিলাম 4x স্কয়ার minus 3y স্কয়ার 144। দেখো তিনটার মধ্যে পার্থক্য, এখানে x স্কয়ার y স্কয়ার সাথে সব থাকবে না, বৃত্তের ক্ষেত্রে x স্কয়ার y স্কয়ার সাথে সব থাকবে না। উপবৃত্ত আর অধিবৃত্ত দুটোটার ক্ষেত্রে কি থাকবে, x স্কয়ার y স্কয়ার থাকবে, আবার তাদের সহগও থাকবে। প্লাস হলে উপবৃত্ত, মাইনাস হলে কি অধিবৃত্ত। উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের চিত্র হইছে এরকম, তোমাদের তো ব্যবহারিক দিছে মনে হয়। উপবৃত্তের সমীকরণ হইছে এরকম, অধিবৃত্তের সমীকরণ তবে এরকমও হইতে পারে দুইটা, একসাথে দুইটা উপপরাবৃত্ত। অধিবৃত্ত মানে দুইটা পরাবৃত্ত দুদিকে, এরকমও হইতে পারে অধিবৃত্ত, আবার উপরে নিচে এরকমও হইতে পারে অধিবৃত্ত। তো এবার আসো আমরা আগে বৃত্ত নিয়ে কাজ করি। এবার বৃত্তের তো কেন্দ্র আছে, কেন্দ্র বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হইব, তারপরে লেখচিত্র অঙ্কন করতে হইব। তো কিভাবে দেখো, x স্কয়ার এর সাথে 4x নিয়ে আসো, y স্কয়ার এর সাথে -6y নিয়ে আসো। তো x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2 দুগুণে 4 3 3 9 13, 13 তো এখানে নাই, এজন্য -13 -12 ইকুয়াল 0। তখন এটা লেখা যায় x + 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার, 13 আর 12 হইছে 25 ইকুয়াল 0। তো x + 2 হোল স্কয়ার এটা সৃজনশীল আসে, কিন্তু এটা পুরো না, 25 ইকুয়াল 5 স্কয়ার। তো ইহা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। কেন্দ্র, কেন্দ্র হইছে কত, +2 আছে হইব -2, -3 আছে হইব +3। বুঝছো, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর ব্যাসার্ধ হবে 5 এর। এবার যদি তুমি বৃত্ত অঙ্কন করো তাহলে কি হইব বৃত্ত অঙ্কন, এটা কেন্দ্রটা নিবা -2 3 এখানে জানেন এটা, এই বৃত্ত অঙ্কন করলে এরকম হয়।
তো এবার তো বুঝো এটা ফাংশন হবে না না হবে তোমরা নিজেরাই বুঝো। ফাংশন হবে না এটা। হ্যাঁ তো এটা তুললে আমার বুঝো। স্যার বলো স্যার আমরা হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল গুলা কিভাবে লিখবো? হায়ারম্যান প্র্যাকটিক্যাল স্কুল গুলো এখন কোনো কিছু লেখার দরকার নেই। বুঝুনি? তাহলে এখন করার দরকার নাই, পরে। এখন করার দরকার নাই, পরে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ লেখা হলে বলো স্যারকে। স্যার একটা স্যার প্রশ্ন লিখছি। ছিল। হ্যাঁ বুঝি না, একটা প্রশ্ন ছিল। বলো। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু যদি 16 হয় তাহলে বৃত্তের কেন্দ্রে ওই আইতেছি, ওইটা আইতেছি। কোন হবে? তাহলে এটা তো ফাংশন না, মানে এটা তো ফাংশন না, বুঝছো তো এটা? এবার যদি এরকম থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8 ইকুয়াল 0, তখন x স্কয়ার y স্কয়ার 8 লিখবো। এটারে স্কয়ারে রূপান্তর করব। এই রূপান্তর করব কিভাবে? 2 4 2 2, তাহলে স্কয়ার দিতে হবে কার উপরে? 2√2 এর উপরে স্কয়ার দিলে 8 হয়। মানে হোল স্কয়ার বানাতে হবে ব্যাসার্ধের জন্য। 16 থাকলে তো সহজ, 7 4 16, 64 থাকলে 8 8 64, মানে পূর্ণবর্গ থাকলে তো বেজাল নাই, পূর্ণবর্গই থাকে। স্যার একটু পূর্ণবর্গ সারা দিয়ে দিলাম আর কি, 8 দিয়ে দিলাম। 8 দিলে এরকম হবে। যদি 10 থাকতো তাহলে আমরা দিতে হবে √10 স্কয়ার, এরকম দিতে হবে। অর্থাৎ এখানে আমরা কি স্কয়ার বানানো লাগবে, কারণ আমাদের মডেল যে সমীকরণ, মডেল সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। তো এখানে এরকম থাকলে তার কেন্দ্র হবে 0 0, আর ব্যাসার্ধ হবে 2√2 একক। ব্যাসার্ধ হবে এটা 2√2 একক। বাবা পড়াবেন আপুরে। এবার দেখো এটা চিত্র কি হবে। এটার কেন্দ্র হবে 0 0, বৃত্ত হবে ওইটা। এবার এটা কি নয়? এটাও ফাংশন নয়। স্যার কেন্দ্র এইটারই শুধু শুধু 0 0 হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যদি কোনো x আর y না থাকে তাহলে কেন্দ্র হচ্ছে 0 0। এবার আসো, তাহলে এটা কি নয়? ফাংশন নয়। উপবৃত্তটা মনে রাখবা, আর অধিবৃত্ত লাগবে না, অধিবৃত্ত তোমাদের আসে না। হ্যাঁ,
এবার আসো এটারে একটু কাজ আছে। এটা তোলা হলে কইলো স্যারকে। এবার আসো আমাদেরকে যদি এরকম দেয়, মনে করো দিয়ে দিল এস দিয়া এক্স ওয়াই দিয়ে বললো যে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 16, তারপরে এক্স এর মান 0 থেকে বড় বা সমান এরকম দিল। এর আগে কয়েকবার বুঝেছি, আমার মনে হয় 3বার পড়ানো হইতেছে তোমাদেরকে। যদি এই আকৃতি দেয়, এখানে এটার কারণ এটা হলো অর্ধবৃত্ত, আর কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 4 একক, চিত্র আঁকব। বৃত্ত হইলে হয়তো এরকম, কিন্তু 0 থেকে বড় বলছে এক্স এর মান, তাহলে হবে এটা। এবার যদি বলে যে s ইকুয়াল xy x স্কয়ার y স্কয়ার ইকুয়াল 16, x এর মান 0 থেকে 16 বার সমান, তাহলে সবকিছু দাগের মতন চিত্র হইব এটা। এবার যদি দেওয়া থাকে s ইকুয়াল xy, যেন x স্কয়ার y স্কয়ার ইকুয়াল 16, y এর মান 0 থেকে বড়, তাহলে চিত্র হবে এতটুকু। এবার যদি দেওয়া থাকে s ইকুয়াল xy, যেন x স্কয়ার y স্কয়ার ইকুয়াল 16, y এর মান 0 থেকে ছোট বা সমান, তাহলে চিত্র হবে কোন দিকে? নিচের দিকে। এই সবগুলো অর্ধবৃত্ত। এবার তোমরা বুঝে নিতে হইব কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। এটা ফাংশন না, এটা ফাংশন না, কারণ এটা y এর সমান্তরাল রেখাকে বা y অক্ষকে দুইটা বিন্দুতে সেট করছে, আর বাকিগুলো একটা একটা বিন্দুতে সেট করছে। এজন্য ওই দুটো হচ্ছে ফাংশন, এই দুটো কি নয়? ফাংশন নয়। ঠিক আছে? স্যার কিছু দেখা যাইতেছে না, বুঝি না? কিছু দেখা যাইতেছে না চোখে দেখতেছ না, না কোনো এমনি? স্যার স্ক্রিন পুরো কালো আসতেছে। দাও তারপর আর স্পিকার অন আছে, অফ করো, দেখবে এবার। স্যার ছুটি আর কয়টা? কখন শেষ করবেন? হ্যাঁ শেষ। স্যার ছুটি দেন না, 10টা বেজে গেছে। এই তো ছুটি তো। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমিস্ট্রি কালকে কত নাম্বারে হবে, মানে কয়টা সৃজনশীল? একটা অথবা দুইটা দিব। স্যার প্রতিসম অবজেক্টটা বুঝেন নাই। প্রতিসম তুমি ছিলে না তাহলে? প্রতিসম হচ্ছে, দেখো এটা কোন অক্ষের প্রতিসম? এক অক্ষের প্রতিসম এটা, বুঝছো? আচ্ছা আর এটা হচ্ছে কি এক অক্ষের প্রতিসম, এটা হচ্ছে মানে y অক্ষের। তার মানটা কিভাবে বাইর করব?
আপনি একটা প্রশ্ন দিছিলেন পরীক্ষার সময় y = x² - 5x + 3 হয় তবে দ্বিঘাত ফাংশনটি প্রতিসম অক্ষের সমীকরণ কোনটি? y কত হবে? আর ওই মানটা আচ্ছা আমি দেখে রাখা আজকে আর লোড নিও না, কালকে বুঝাবো। আজকে এমনি প্রতিসম বুঝাইছিলাম। x² থাকলে y অক্ষের প্রতিসম, y² থাকলে x অক্ষের প্রতিসম। কথা কি বুঝছো নি? তো আর তুমি ওই মানটা কত চাইছো আরেকটা বলছি যে কি একটি বিন্দুতে সর্বোচ্চ এবং সর্বোচ্চ মান পাওয়া যাবে, ওই কথাটা জানতে চাইছো নাকি? স্যার ওইটা তো আলাদা। হ্যাঁ, না ওই প্রতিসমটা হইছে ওই এইটাই বুঝাইছে। x² থাকলে y অক্ষের প্রতিসম আর y² থাকলে x অক্ষের প্রতিসম। এটা স্যার তাহলে এখানে ওরা মান নির্ণয় করছে y = 13 আসছিল আনসারটা। আচ্ছা তাহলে এটা আমি দেখতেছি নি, কালকে বুঝাই দিব, আজকে আর লোড নিও না। আচ্ছা স্যার, আপনি কালকে কয়টায় পড়াবেন? কালকে 8টায়। কেডা এটা জয়েন করছে কোন তো সুন্দর রকম লাগতেছে। স্যার 7:30 নাকি 8টায়? 8টায় স্যার আমার জি স্যার। স্যার আমার ইংলিশ প্রাইভেট ক্লাস। কার? স্যার আমার মোনামি 8টায়। ও তোমাদের তো 8টার দিকে থাকে কালকে। যে জি তোমাদের স্যার। কালকেটা রেকর্ড করে রেখে দিমু। আর ওই মিথিরে জি বলতে স্যার। জয়েন করতে, মিথিরে ইয়া করে দিছি, গ্রুপ থেকে বাদ দিয়ে দিছি। ঠিক আছে স্যার। আর পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু। আল্লাহ হাফেজ। জি স্যার।